বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। কাজী সাহেব বিরক্তি নিয়ে বসে আছেন সে কখন থেকে। বর উপস্থিত থাকলেও কোণে নেই। সকলের কানে খবরটা ছড়িয়ে পড়ল তড়িৎ গতিতে। লজ্জায় চোখ তুলতে পারছেন না চৌধুরী পরিবার। বরের পরিবার খুব ঝামেলা করছে চৌধুরী পরিবারের সাথে। অন্যদিকে ফারাকেও পাওয়া যাচ্ছে না। সবাই ধরে নিয়েছে ফারার এই বিয়েতে মত নেই, তাই ওয়াশরুমের কথা বলে সুযোগ বুঝে পালিয়েছে। কিন্তু আফরোজা চৌধুরী বারবার বলছেন ওনার মেয়ে ওয়াশরুমে গেছেন, ওখান থেকেই হয়তো কিডন্যাপ হয়েছে। তাদের মেয়ে পালায়নি, তাদের মেয়ে এমন না। কিন্তু ওনার কোনো কথাই কেউ আমলে নিল না। এছাড়াও সিসিটিভি ফুটেজ চেক করেও ফারাকে কনভেনশন সেন্টারের বাইরে যেতে দেখা যায়নি। মেহরাব নির্বিকার হয়ে বসে আছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। অবস্থা কলহ বিবাদে পুরো দস্তুর জমে উঠেছে পাত্রপাত্রী পরিবারের সাথে। রায়হান নিজেকে ধাতস্থ করে সবার উদ্দেশ্যে বলল, একজন পালিয়েছে, তাতে কি? মেহরাবের বাবা ডক্টর মুফিদুল ইসলাম শক্ত গলায় বললেন, কি বলতে চাও? মানুষটা আবার ভীষণ রকচটা, যাই বলেন তাই করে ছাড়েন। রায়হান বলল, আঙ্কেল, মাথা ঠান্ডা করুন, এটা বিয়ে শাদির ব্যাপার। ভালো হয়েছে ফারা পালিয়েছে। যদি বিয়ের পর পালাতো তাহলে কি হতো একবার ভাবুন। শুধু যে মেয়েদের গায়ে কলঙ্ক লাগে তা নয়, ছেলেদের গায়েও কলঙ্ক লাগে। ঠিক তেমনি মেহরাবের জীবনেও কলঙ্কের দাগ লেগে যেত এই বিয়েটা হলে। এখন এসব বলার মানে কি? আঙ্কেল, ফারার পরিবর্তে ফাল্গুনি আছে, ওকেই না হয়ে মেহরাবের বউ করে নিয়ে যান, বেশ প্রবলেম সলভ। মান সম্মান কলঙ্ক সবই রক্ষা পাবে। রায়হানের কথায় গোটা মজলিসে গুঞ্জন শোনা গেল। মফিদুল ইসলাম ভাবুক হলেন। ফাল্গুনীকে বেশ কয়েকবার দেখেছেন তিনি। কেবল খারাপ নয়, ভালোই। দুজনকে তেমন একটা আলাদা করা যাবে না। ফারা চুপচাপ আর ফাল্গুনী চটপটে, এটাই পার্থক্য। মফিদুল ইসলামকে গম্ভীর হয়ে থাকতে দেখে রায়হান বাঁকা হাসলো। ব্রেন ওয়াশ করতে পেরে রায়হান শশব্যস্ত হয়ে বলল, এত ভাবার কি আছে আঙ্কেল? তিনি রায়হানের দিকে তাকাতেই বলল, আহসান সাহেব এবং আফতাব সাহেবকে বললেন, আঙ্কেল, আপনারা কি আমার সিদ্ধান্তে রাজি? একবার ভেবে দেখুন। আর মেহরাব কেমন ছেলে তা তো আপনারা জানেনই। আপনাদের ছেলে আদিত্য আর ফারাবিও জানে। আমার বন্ধু বলে বলছি না। ওনারা দোনোমনো করলেন। মেয়ের জন্য কোটি টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছেন, অথচ মেয়ে মাথা কাটালো। এখন ছোট মেয়েকে দিয়ে এটা সংশোধন করতে হবে। আদিত্য বলল, এত সিদ্ধান্তের কি আছে? ফারা যেহেতু নেই, সেহেতু ফাল্গুনের সাথে মেহরাবের বিয়েটা হয়ে যাক। আর ফারার জন্যই আমার বন্ধু যেহেতু অপদস্থ হয়েছে, সেহেতু ফাল্গুনিকে ওর সাথে ওর বিয়ে দিব। ব্যাস, কথা এখানে এনাফ। আদিত্যের কথা উপরে আর কেউ কিছু বলতে পারল না। ফারাবিও সায় দিল তাতে। রায়হান স্বস্তির শ্বাস ফেলে মেহরাবের কাছে গিয়ে বলল, দোস্ত, তোর কোনো সমস্যা আছে এই সিদ্ধান্ত নিয়ে? মেহরাব কিছু বলতে পারল না, বেচারা শকের মধ্যে আছে। রায়হান মেহরাবের কানের কাছে মুখ নিয়ে বলল, মন যেখানে শান্তি অনুভব করে সে জিনিসটাকেই গ্রহণ করে নেওয়া উচিত। কারণ সব কিছু সহজে পাওয়া গেলেও মানসিক প্রশান্তির সন্ধান খুব সহজে মেলে না দোস্ত। মেহরাব ঘেমে নিয়ে কেঁপে উঠল, কম্পিত গলায় বলল, তুই কিছু করেছিস ফারাকে? রায়হান রহস্যময় হাসল, বলল, তাড়াতাড়ি বিয়েটা করে নে গাধা, পরে কিন্তু সব ডিসমিস হয়ে যাবে। যদি ফারাকে নিয়ে কোনো সমস্যা হয়? বেশি কথা না বলে আগে বিয়েটা শেষ কর, পরেরটা পরে দেখা যাবে। নয়তো মাথায় চাটি খাবি। আর আদিত্যকে নিয়ে ভাবিস না, ও ঠিকই ওর বিষয়টা সামনে নিতে পারবে। মেহরাব আর কথা বাড়াতেই পারল না। তবু মনটা কেমন যেন করছে, অশান্তি লাগছে। নিজের জন্য আরেক বন্ধুর বিপদ ডেকে আনা তো। রায়হানেরও সেম অবস্থা। তবু তার আত্মবিশ্বাস আদিত্য ঠিক সামলে নিতে পারবে সবকিছু। ফাল্গুনী ভাবতেও পারেনি অন্তিম মুহূর্তে মিরাক্কেল কিছু হবে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। মেহরাবকে বিয়ে করতে বললে ফাল্গুনের কোনো বক্তব্য পাওয়া গেল না। নীরবতাকে সম্মতি হিসেবে ধরে নিল সবাই। অতঃপর মুক্ত পাখি বন্দী হতে চলেছে বিয়ে নামক খাঁচায়। ফাল্গুনের জন্য খুব দ্রুত বিয়ের ভারী সাজসজ্জার আয়োজন করে ফেলল রায়হান আর আদিত্য। বিউটিশিয়ানরা দ্রুত খুব সুন্দর করে লাল টুকটুকে লেহেঙ্গা পরিয়ে দিল ফাল্গুনীকে। লেহেঙ্গাটা ভীষণ ভারী, গায়ে চড়াতেই অনুভব হলো ফাল্গুনীর এই ভার একটা সংসারে অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার। এমন ভাবনা চঞ্চলপতি ফাল্গুনীর মাথায় আগে কখনো আসেনি। ফাল্গুনীকে দ্রুত বধূ সাজে সজ্জিত করে স্টেজে নিয়ে এলো সবাই। অতঃপর 3 কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল। বর
মোজাম্মিল ইসলাম মেহরাব আর কনে ফারদিন ফাল্গুনী চৌধুরী। বিদায়ের ঘন্টা বাজতেই ফাল্গুনী তার বাবা মা সহ একে একে সবাইকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করলো প্রাণপ্রিয় আর 3 বান্ধবীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সত্যি বলতে পরিবারের মায়া ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতিটা একমাত্র মেয়েরাই ভালো জানে, তাই তো অমন কান্নাকাটি করছে। ফুলে ফুলে সুসজ্জিত বাসর ঘরে বধূ সেজে বসে আছে ফাল্গুনী। অদিতি, নন্দিনী আর তানভীও এসেছিল ওর সাথে। ওরা এতক্ষণ ফাল্গুনীর সাথে দুষ্টুমি করছিল মেহেরাবকে নিয়ে। বেচারি ফাল্গুনী লজ্জায় লাল নীল হয়ে গিয়েছিল ওদের ঠোঁট কাটা কথাবার্তায়। এদিকে রাত হয়ে গেলেও মেহেরাবের আসার কোনো নাম নেই। ফাল্গুনী ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে। মেহেরাবকে তার পছন্দ হলেও মেহেরাব তাকে পছন্দ করে কিনা সেটা ফাল্গুনী আদেও জানে না। তাই ভীত সন্ত্রস্ত হয়ে পরিহিত লেহেঙ্গা খামচে ধরে বসে আছে। মেহেরাবের কথা শুনতেই ওরা 3 জন ফাল্গুনীকে অভয় দিয়ে বেরিয়ে এলো বাসর ঘর থেকে। ওদেরকে বের হয়ে আসতে দেখে রায়হান মেহেরাবের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, ছেলেরা বিয়ে করলে বোবা হয়ে যেতে হয়, মুখ খুললেই বিপদ। মা বলে বিয়ে করে পাল্টে গেছিস, বউ বলবে তুমি আগের মতো নাই। সো সাবধান দোস্ত। আর শোন, আজকালকার মেয়েরাও যা ঝঙ্গি, মুখ থেকে কিছু বের হওয়ার আগেই দা বটি খুন্তি ছুরি নিয়ে ছুটবে। সো বি কেয়ারফুলি দোস্ত। তোর বাসর ঘরের মাগফিরাত কামনা করি। মেহেরাবের ওপর দিয়ে যে কথাগুলো অদিতিকে উদ্দেশ্য করে বলেছে সেটা অদিতি বুঝতে পারলো। তবে আদিত্য আর ফারাবিকে ওদের সাথে দেখে কিছু বলল না, নয়তো আজ রায়হানের খবর ছিল। অদিতি তপ্ত দৃষ্টিপাত করে চলে গেল। রায়হান পাত্তা দিল না। তানভীর দিকে চোখ পড়তেই ফারাবি বলল, ঠিক বলেছ ভাইয়া, আজকাল জঙ্গি মেয়ের অভাব নেই চারপাশে। কিছু না বললেও গায়ের উপর যে পড়ে হামলা করতে আসে। তানভীর যাওয়ার সময় বলল, আলকাত্রা ড্রামের মাথায় সব শুকনো গোবর। ফারাবি দাঁত মুখ খেঁচিয়ে তাকিয়ে রইল। আবারও সেই আলকাত্রা ড্রাম কোথায়? তার গায়ে তো কোনো আলকাত্রা নেই। নন্দিনী হাসতে হাসতে বলল, এই তুই এটা কি নাম রেখেছিস ফারাবি ভাইয়ার? মান সম্মান সব তো গেল। ঠিক না, আমি রেখেছি, দেখতে পুরাই পাতিলের তলার মতো। আবার এই তানভিকে কি না মুড দেখায়। তুই আর ভালো নাম পেলি না তানভি? ভালো নাম পাবো কোথা থেকে বল? মুডি বয়ের চেহারার সাথে যেই নামটা ম্যাচ করেছে সেটাই রেখেছি। আর শোন, যেই নামটা রাখলাম সেই নামটারও অসম্মান হচ্ছে। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। অদিতি বলল, তোর কপালে আছেই এই আলকাতরার ড্রামটা। আর খেয়ে দিয়ে কাজ নেই তো, আলকাত্রা ড্রাম থেকে কবে আবার তেলের ড্রাম হয়ে যায়। দেখিস, নারা বেলতলায় একবারই যায়। মোটেও না, নারা বেলের লোভে বারবার বেলতলায় যায়। পছন্দের মানুষটার কণ্ঠ শুনতে হৃদয় শীতল হয়ে এলো ফাল্গুনের। হঠাৎ করে তড়িৎ বেগে হৃদস্পন্দন বেড়ে গেল তার। কেমন জানি শান্তি লাগছে, আবার অস্থির অস্থিরও লাগছে। এর থেকে সুন্দর ব্যাপার আর কিছুই বোধহয় হয় না। বাসর ঘরে প্রবেশ করতে মেহেরাবকে দেখে ফাল্গুনী নড়ে চড়ে বসলো। বধূ সেজে বসে থাকা ফাল্গুনীর দিকে এক পলক তাকিয়ে মেহেরাব ডোর লক করে বেডের দিকে এগিয়ে যেতেই ফাল্গুনী বেড থেকে নেমে মেহেরাবকে সালাম করলো। মেহেরাব থমকে দাঁড়িয়ে রইল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। ফাল্গুনী সালাম দিয়ে ওভাবে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। মেহেরাব ফাল্গুনীর দিকে তাকালো। লাল টুকটুকে বিয়ের ভারী সাজে দারুণ লাগছে প্রেয়সীকে। এমনিতেই মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। কে জানতো আজ এমন মিরাক্কেল টাইপ কিছু হয়ে মেয়েটা তার জীবনের সাথে জুড়ে যাবে। এ যেন অবিশ্বাস্য। মেহেরাব বুকের বাঁ পাশে হাত রেখে সন্তোষের শ্বাস ফেলল। আকস্মিক এক হাতে ফাল্গুনীকে কাছে টেনে আনলো। ফাল্গুনী ভরকে গেল, সারা শরীরে কম্পন শুরু হলো। মেহেরাব মুখের উপর থেকে দুপাট্টা সরিয়ে ফাল্গুনীর মুখ আঁচলায় তুলে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেদুর মুখমণ্ডলখানি স্নিগ্ধ লাগলেও ভয়ার্থ লাগছে। মেহেরাব মুচকে হাসল। এই মেয়েটাকেই মোনাজাতে সে চেয়েছে তার জীবন সঙ্গিনী হিসেবে। অন্তিম সময়ে প্রভু কবুল করেছে তার হৃদয় থেকে নির্গত হওয়া খাস দোয়াখানি। ফাল্গুনীর মুখের ওপর ফু দিয়ে বেরিয়ে আসা বেবি হেয়ারগুলো উড়িয়ে দিল। ফাল্গুনী কেঁপে উঠল। মেহেরাব গম্ভীর গলায় বলল, তুমি ভয় পাচ্ছ আমাকে? ফাল্গুনির চোখ জোড়া মেলল। মেহেরাবের দৃষ্টির সাথে সন্ধি ঘটতে ফাল্গুনি ফের কেঁপে উঠল। মেহেরাব মৃদু হাসল। ফাল্গুনি মোহাবিষ্ট নয়নে তাকিয়ে রইল। মেহেরাবের সহজ সরলতায় সে কবেই প্রেমে পড়ে হাবুডুবু খেয়েছে, অথচ কেউ বুঝতেই পারল না। সে মানুষটা এখন তার ব্যক্তিগত একজন মানুষ হয়ে গেছে 3 কবুলের মাধ্যমে। সে মানুষটা তার এত কাছে। ফাল্গুনির যেন বিশ্বাসই হচ্ছে না। মেহেরাব বলল,
তুমি মেঘ ফুলের মতো সুন্দর ফাল্গুনী ফুল। ফাল্গুনি কেঁপে উঠল। এমনটা সে কখনো আশা করেনি। তাছাড়া এমন একজন ফাল্গুনি ফুল বলে ডাকার মানুষও সে চেয়েছিল, আর আজ যেন সব স্বপ্ন। কিন্তু সে মেহরাবের কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ভ্রমের মধ্যে আছে। এত কিছু হওয়ার পরেও মেহরাব এত শান্ত কিভাবে? মেহরাব ফাল্গুনিকে একদম নিজের কাছে নিয়ে এলো। তাদের দূরত্ব, নিঃশ্বাস অব্দি। মেহরাব বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না মেঘফুল। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে আমাদের, সেহেতু মানিয়ে নেওয়াটা প্রয়োজন। তুমি কি বলো? ফাল্গুনি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল। মেহরাব ফাল্গুনির চিবুক তুলেই বলল, আমি তোমাকে আজ থেকে অনেকগুলো বছর আগে থেকে ভালোবাসি ফাল্গুনি। তুমি কি আমাকে ভালোবাসো? ফাল্গুনি কথা বলতে পারলো না। তার কেমন যেন রোমাঞ্চকর আর অদ্ভুত লাগছে মুহূর্তটা। ভালোবাসি কথাটা শুনতেই এক আশ্চর্য মিশ্র অনুভূতির শিহরণ তার হৃৎপিণ্ডের মাঝ বরাবর দিয়ে বয়ে গেল সুরপিল গতিতে। ফাল্গুনি স্বপ্নেও ভাবতে পারেনি তার জন্য আজ পরপর এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করবে। মুহূর্তেই ফাল্গুনি দু চোখ বুঝে ফেলল। ভাবতে লাগলো, জীবনের এত বাঁক কেন? বাঁকগুলো এত কণ্টকাকীর্ণ কেন? কখনো বা এত মসৃণ কেন? কেন এমন? হঠাৎই সে ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ল মেহরাবের বুকে। মেহরাব মৃদু হেসে আকস্মিক পাঁজা কোলে তুলে নিল ফাল্গুনিকে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পেটের ওপর শুইয়ে দিল। লাইট অফ করে নিজেও ফাল্গুনের পাশে শুয়ে ফাল্গুনিকে টেনে নিল বুকের মধ্যে। লেপ্টে ধরল নিবিড় আলিঙ্গনে। ঘন ভারী উষ্ণ নিঃশ্বাসগুলো গাঢ় হতে লাগলো একে অপরের। মেহরাব আস্তে আস্তে দোপাট্টা খুলে চুলগুলো ছেড়ে দিল। ফাল্গুনি নিস্তেজ হয়ে রইল মেহরাবের বুকে। মেহরাব প্রেয়সীর কপালে, গালে, চোখের পাতায় কোমল চুমু খেতে ফাল্গুনি কেঁপে কেঁপে উঠল। প্রথম কোনো পুরুষ থেকে পাওয়া প্রথম স্পর্শে ফাল্গুনির দেহে কম্পন বেড়ে গেল। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত এবং ভালোবাসার মানুষ। ভাবতেই হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল। মেহরাব বলল, মেঘফুল, তোমার ওই একলা জীবনের ভারটা বহন করার পূর্ণ অধিকারটুকু চাই। তোমাকে এক জীবন ভালোবাসার অধিকার চাই। তোমাকে যত্ন করতে চাই হৃদয়ের সবটুকু দিয়ে। হবে আমার সঙ্গী? ফাল্গুনি খামচে ধরল মেহরাবের বুকের দিকটায়। মেহরাব মৃদু হাসল। এই সহজ সরল মানুষটার ভেতরে যে এত ভালোবাসা, আস্ত একটা ভালোবাসার সমুদ্র, ফাল্গুনি এর পূর্বে কখনো উপলব্ধি করতে পারেনি। ফাল্গুনির নিঃশ্বাস গাঢ় হয়ে এলে মেহরাব ফের বলল, কেবল তোমায় যত্ন করব। আমার হৃদয়টাকে সারাবেলা সুগন্ধিতে মাতিয়ে রাখা জুঁই কামিনী বেলি ফুল গাছটার মতো। আমি তোমার সম্মতির অপেক্ষায় প্রহর গুনব দীর্ঘদিন মেঘফুল। বলো, আমার সঙ্গী হবে? আমার হৃদয়ের রাজকুমারী মেঘফুল হবে? আজকের এই স্মৃতিময়ী পবিত্র রজনীতে কথা দাও আমাকে মেঘফুল। ফাল্গুনির সারা শরীরে কাঁপন ছড়িয়ে পড়ল দ্বিগুণ বেগে। তার জীবনের খেলাঘরের ছকগুলো দাবার গুটির মতো এইভাবে পাল্টে গেল কিভাবে যেন ফাল্গুনি জানে না। কি করে ফিরিয়ে দেবে সেই সহজ সরল মানুষটাকে ভেবেই দিশেহারা মানবী। হৃদয় কোষাগারে যে মানুষটাকে দেখা মাত্রই তার জন্য আজন্ম ভালোবাসার সৃষ্টি হয়ে তোলা রইল হৃদ সিন্ধুকে, সেই মানুষটাকে শুরু থেকেই ভালো লাগতো তার সহজ সরলতায়। তাহলে কিভাবে সে ফিরিয়ে দেবে তার এই আর্জি? সঙ্গী হওয়ার মর্জিখানি, হৃদয়ের রাজকুমারী মেঘফুল হওয়ার আকুতি। মানুষটার সান্নিধ্য পাওয়ার জন্য ফাল্গুনের বুকটা ঘা ঘা করছে, নির্হারা কাংচিলের মতো। উন্মনা হয়ে আছে মানুষটার প্রণয়ের জলসা ঘরের অতলান্তে ডুবে যাওয়ার জন্য। শূন্য দ্বারা পরিপূর্ণতার রূপ নিতে দলে দলে ভিড় করছে আঁখি কুনবে। টুপটুপ করে গড়িয়ে পড়ল অশ্রুজল। এই অশ্রু সুখের কারো সঙ্গী হওয়ার প্রস্তাবের, ফাল্গুনির থেকে মেঘফুল হওয়ার আহ্বানে, ভালোবাসার মানুষটাকে একান্ত নিজের করে পাওয়ার। নীরব নিস্তব্ধ রজনী, অন্তরুক্ষে দোদুল্যমান চাঁদের সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মেদিনীতে। শীতল হাওয়া বইছে, পর্দাগুলো দুলছে, শিউলি বেলি আর হাসনা হেনা সুগন্ধি ছড়িয়ে পড়ছে বাতাবরণে। মেহরাবদের বাসা থেকে নন্দিনী ফিরল বেশ কিছুক্ষণ পূর্বে। এসে ফ্রেশ না হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল নরম তুলতুলে বিছানার ওপর। তার এখন কিছুতেই ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ দু চোখ বুঝে পড়ে রইল। হঠাৎ প্রিয় মানুষটার কথা মনে পড়তে আনমনে হেসে উঠল। দু চোখ খুলে হঠাৎ
হাত দুটো উপরে তুলে খুঁটে খুঁটিয়ে দেখতে লাগলো। কাল সন্ধ্যায় হেনা আর্টিস্ট খুব নিখুঁত ডিজাইন করে তার দু হাতের কবজি পর্যন্ত মেহেন্দি পরিয়ে দিয়েছিল। হাতের মাঝখানটায় কায়দা করে খুব নিখুঁতভাবে তার এবং প্রিয় মানুষটার নামও লিখেছে। অথচ নন্দিনী অন্যমনস্ক থাকায় টের পেল না কিছুই। কেমন রং হয়েছে সেটাও কাল থেকে আজ অব্দি খেয়াল করা হয়ে ওঠেনি তার। কাল রাত থেকে তো এই মুহূর্ত অব্দি খুবই ব্যস্ত ছিল সে। কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় গালগুলো গরম হয়ে রক্তিমাভা ছড়িয়ে পড়ল। দু হাত উল্টে পাল্টে দেখতে লাগলো কি সুন্দর গাঢ় রং হয়েছে। হঠাৎ ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দ হতেই নন্দিনী চমকে উঠল। বিছানা থেকে উঠে ব্যালকনিতে আসতেই দেখলো একটা টব করে আছে। সেটা তুলতে নিতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে কোমর ধরে জড়িয়ে নিল নিজের সাথে। নন্দিনী ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই হঠাৎ মানুষটার পুরুষালী বুনো সুবাস তার নাসিকায় পৌঁছাতেই নন্দিনী আচমকা শান্ত হয়ে গেল। বিস্ময় নিয়ে ঘাড় ঘোরাতেই দেখলো কাঙ্ক্ষিত মানুষটা অনাকাঙ্ক্ষিত সময়ে উপস্থিত। মুখ ছেড়ে দিতে বিস্ময় নিয়ে বলল, আপনি? ভ্রু নাচিয়ে বলল, তো কাকে ভেবেছ? ভীষণ ভয় পেয়েছিলাম, ভাবলাম কে না কে। নন্দিনীকে বুকে টেনে নিয়ে বলল। এখন ভয় করছে নন্দিনী ফুলের? নন্দিনী দু হাতে আদিত্যকে জড়িয়ে ধরে লোমশ বুকে মাথা রেখে বলল, না। নন্দিনীর দিকে তাকাতেই দেখলো এখনো সন্ধ্যার সাজে রয়েছে। দূর থেকে আসা সোডিয়াম বাতির ম্লান মায়াবী আলোয় নন্দিনীকে উজ্জ্বল রঙিন একটা প্রজাপতি মনে হচ্ছে। সেদিকে মোহমুগ্ধ হয়েছে আদিত্য বলল, তা এখনো ফ্রেশ হওয়া নিচে? এই তো খানিক পূর্বে এলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হবো, আলসেমি লাগছে খুব। নাকি এখনো বারবিটল আর প্রজাপতির মতো উড়াউড়ি ঘোরাঘুরি আর নাচানাচি শেষ হয়নি? আর একটু উড়াউড়ি করবে নাকি প্রজাপতির মতো? নন্দিনী লাজুক হাসলো। আদিত্য বলল, বন্ধু সেজে আছে যখন, তখন না হয় কাজে ডেকে বিয়েটা করে বাসরটা সেরে ফেলে, তারপর না হয় দুজন একসাথে ফ্রেশ হবো, কি বলো? আমিও কিন্তু এখনো ফ্রেশ হয়নি। নন্দিনী মাথা নিচু করে বলল, আপনি সত্যি নির্লজ্জ। প্রজাপতির মতো উড়াউড়ি করে সুন্দর একটা বারবিডল চোখের সামনে ঘোরাঘুরি করলে নির্লজ্জ না হয়ে উপায় আছে? শুনতেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল দুগালে। আদিত্য সেদিকে তাকিয়ে বলল, এভাবে কথায় কথায় লাল হয়ে গেলে তোমার বিপদ নন্দিনী ফুল। একবার অ্যালার্ট করেছে না তোমার স্পেশাল রেড এরিকশনের কথা? নন্দিনী শ্বাস আটকে রইল। কথাগুলো বলেই আদিত্য গ্রিল থেকে এক থোকা মধুমালতি ছেড়ে নন্দিনীর বাম কানে গুঁজে দিল। এক পলক তাকিয়ে আকস্মিক নন্দিনীকে পাজা করে তুলতে নন্দিনী মৃদু চিৎকার করে বলল, কি করছেন? বধূ সাজে আছো যখন বাসরটা সেরেই ফেলে, কি বলো? আবার তোমার স্পেশাল রেড এরিকশন ইঙ্গিত দিচ্ছে আমায়। এটা ব্রাইডাল পার্টি সাজ, বধূ সাজ না। সে যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। আমি খুবই অধৈর্য মানুষ নন্দিনী ফুল, বিশেষ করে পাওয়া নেওয়ার ব্যাপারে। জানোই তো আমি কিন্তু সাধু সন্ন্যাসী নয়। নন্দিনী দু হাতে গলা জড়িয়ে ধরে লজ্জায় মুখ লুকালো আদিত্যের বুকে। আদিত্য নন্দিনীকে বেডের ওপর সন্তর্পণে শুইয়ে দিয়ে ঠোঁটে চুমু খাওয়ার জন্য ঝুঁকতেই নন্দিনী দু হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল। আদিত্য হাত সরিয়ে নিতে হঠাৎ তার চোখে দৃশ্যমান হলো নন্দিনীর লাল টুকটুকে মেহেদি রাঙানো হাত জোড়া। ঝোঁকাবস্থায় হাতের উপর চুমু খেয়ে টেনে নিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে, ভালো রং হয়েছে দেখছি। নন্দিনী খুশিতেই ঝিলমিল করে বলল, আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম আদিত্য। ও, কিন্তু আমার বিরক্ত লাগে বলে মেহেদি দিয়ে বেশিক্ষণ রাখি না, তাই কখনো এত রং ধরে না। এই জন্যই আমার দাদি যান, নানুজি, আম্মু আর আমার আম্মারা খুব করে বকেন আমায়। আদিত্য হাতগুলো অধরে ছুঁয়ে গলায় মাদকতা ঢেলে বলল, কেন বকেন আমার নন্দিনী ফুলকে? আমার নন্দিনী ফুল তো নন্দিনী ফুলের থেকে অনেক বেশি সুন্দর। প্রজাপতি মধু খেতে এসেও আমার নন্দিনী ফুলের কাছে হার মেনে যায় লজ্জায়। নন্দিনী কোনো কিছু না ভেবে বলল, ওনারা বলেন যাদের হাতে মেহেদির রং গাঢ় হয় না তাদের বর আদর করে না, তাই মেহেদি দিয়ে রং গাঢ় হওয়া অবধি রাখতে হয়। আদিত্য ঘরে থেকে বলল, ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু এখন তো খুব রং হয়েছে, এখন নিশ্চয়ই বর খুব আদর করবে, তাই না? নন্দিনী ভ্যাবাচাকা খেয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। বুঝতে পারলো ভুল সময় ভুল জায়গায় এবং ভুল মানুষের কাছে কথাটা বলে ফেসে গেছে। এখন যদি আদিত্য কিছু করে বসে, এমনিতেও কাল রাতে তাকে কাছে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছিল। নন্দিনী আর ভাবতে পারলো না, আমতামতা করে বলল, আচ্ছা ছাড়ুন, আমি ফ্রেশ হব। বলেছি না বাসর ছেড়ে দুজনে একসাথে ফ্রেশ হবো। নন্দিনী কেঁপে উঠল, তবুও জোর জবরদস্তি করে বলল,
আরে অনেক রাত হয়েছে, এখন ফান না করে ছাড়ুন, ফ্রেশ হয়ে ঘুমাবো, খুব ঘুম পেয়েছে আদিত্য। হুম। আদিত্য ছাড়লো না, নন্দিনীকে একদম কাছে টেনে আনলো, ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল। নন্দিনী আদিত্যের শার্ট খামচে ধরে বলল, আদিত্য প্লিজ ছাড়ুন। কে শোনে কার কথা? স্পর্শগুলো গাঢ় হলো, শীত দ্বারা বেয়ে সর্পিল গতিতে হিমশীতল স্রোত বয়ে যেতে লাগলো বারবার। আদিত্য নন্দিনীর চুলে নাক ডুবে সুগন্ধি টেনে চুমু খেয়ে গলায় ঘাড়ে মুখ গুজে বলল, নানুজি, দাদিজান, আমার হবু মন্ত্রীর শাশুড়ি মা আর তোমার আম্মারের জন্য কি বলছে? ফের রিপিট করো নন্দিনী ফোন। নন্দিনী আইসের মতো জমে গেল, মুখ ফুসকে বলে, এখন খেসারত দিতে হচ্ছে। এবার না জানি কোন অঘটন ঘটে। আদিত্যকে স্বাভাবিক লাগছে না, আসার পর থেকে ভারসাম্যহীন মানুষের মতো অস্বাভাবিক আচরণ করেই যাচ্ছে। যদিও এটাকে এমনটা কখনোই করেনি। মনে মনে ভাবলো, মদ্রত খায়নি তো আবার, না হলে এমনটা কেন করছে? কিন্তু নন্দিনী এখনো ইনভলভ হতে চায় না, সে আরেকটু সময় চায়। আদিত্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কম্পিত গলায় বলল, আদিত্য প্লিজ সরুন না। মনেই হয় না আদিত্য নিজের মধ্যে আছে, আর না কোনো কথা কানে তুলছে। ঘাড়ে মুখ গুজে চুমু খেয়ে বলল, আপনার দাদিজান, নানুজি এবং আমার হবু মন্ত্রীর শাশুড়ি মা এবং আপনার আম্মাদেরকে বলবেন তাদের নাচ জামাই সময় হলেই বুঝিয়ে দেবে তাদের নাতনিকে কতটা আদর করতে পারে। আর তাদের নাতনিটা রাজি থাকলে এক্ষুনি আদরের ডেমো দেখাতে পারে। ইভেন এখনও আদরের ডেমো দেখাতে চাইছে, কিন্তু তাদের নাতনিটা নিতে চাচ্ছে না। কি করি বলুন তো? বলেই গায়ের শার্টটা খুলে ফেলল। মুহূর্তেই আদিত্যের ফর্সা লোমশযুক্ত প্রশস্ত বুকটা খানি দেখতেই নন্দিনী দুর্বল হয়ে পড়ল। হঠাৎ কেমন যেন নেশা ধরে গেল। মানুষটার হাতে পায়ে অজস্র লোমে ভর্তি, যা দৃষ্টিগোচর হতে নন্দিনীর ভেতরকার সত্তাকে বেসামাল করে দিচ্ছে বারংবার। নন্দিনী এলোমেলো চুমু খেতে লাগলো আদিত্যের লোমশ বুকে। আদিত্য নন্দিনীর মুখ তুলে আকস্মিক অধৈর্যতা দখল করে নিল। ঠিক কতক্ষণ এভাবে ছিল জানা নেই যুগলের। হাঁপাতে হাঁপাতে আদিত্য নন্দিনীর লেহেঙ্গার ফিতা খুলতেই নন্দিনী চমকে উঠে বাধা দিয়ে বলল, আদিত্য আজ না, একটু প্লিজ আদিত্য, আমাদের ফার্স্ট নাইট এভাবে হবে না, আমি চাই একটু স্পেশাল ভাবে হবে। আদিত্য হতাশ হলো, তবু আদিত্য বারণ শুনল না। মনে হচ্ছে তার কানে কোনো কথাই পৌঁছালো না। নন্দিনী বলল, মহা মুশকিলে। কিভাবে বোঝাবে যে সে সুস্থ নেই, মান্থলি প্রবলেমের হয়েছে, কিন্তু মানুষটাও যে কি বেপরোয়া হয়ে উঠেছে। নন্দিনী লাজ লজ্জা দমন করে আবারও বলল, আদিত্য আমি সিক, প্লিজ না। আদিত্য কিছু বলতে নিবে, হঠাৎ তার ফোন বেঁচে উঠলে। নন্দিনী জানে যেন পানি এলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য কল পিক আপ করলো না। বারবার রিং হচ্ছে। একসময় আদিত্য বিরক্ত নিয়ে কল পিক আপ করতেই ওপাশ থেকে কিছু শুনতেই মাথা গরম হয়ে গেল। এক আকাশ সম বিরক্তি নিয়ে বলল, এখনই কেন আপদটা সংবাদ শুনতে হলো? আপদটা না পালিয়েছে? আবার কোত্থেকে এলো আপদটা? শান্তি মতো কি রোমাঞ্চ করতে দেবে না? ওহ শিট, ডিসকাস্টিং। বলেই রাগে কচকচ করে সুইচ অফ করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। নন্দিনী উঠতে নিতে উঠতে পারল না। আদিত্যের সমস্ত দেহের ভার তার উপরে। আবার নন্দিনীর দিকে ঝুঁকতেই হঠাৎ নন্দিনীর ডোরে করাঘাত পড়ল। নন্দিনী ঘাবড়ে গিয়ে নিজের উপর থেকে আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে আদিত্য নিজেই বিরক্তি নিয়ে সরে গেল। উদম গায়ে শার্টটা জড়িয়ে বোতাম ঠিক করে রাগী মুডে মোবাইল নিয়ে বেরিয়ে গেল। আদিত্য যেতেই নন্দিনী হাঁফ ছেড়ে বাঁচল। এমন বেপরোয়া হওয়ার কারণ নন্দিনী বুঝতে পারল না। কি জানে মেহরাবের বিয়ে উপলক্ষে বন্ধুরা মিলে আবার কিছু খাইয়ে দিয়েছে কিনা কে জানে। একজন ডক্টর হওয়ার পরেও লোকটার সিগারেট খাওয়ার বদ অভ্যাস রয়েছে। এখন না জানি আবার ওদের ফাঁদে পড়ে কি খেয়ে এসেছে আল্লাহই জানেন। বিরক্তির শ্বাস ফেলে নিজেকে গুছিয়ে ডোর খুলতেই দেখল নাহিদা শিকদার গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে দাঁড়িয়ে আছেন। নন্দিনী ভয় পেল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আম্মু তুমি? তিনি শক্ত গলায় বললেন, এতক্ষণ কি করছিলে? আর ডোর খুলতে এত দেরি হলো কেন? আসলে একটু শুয়েছিলাম, চোখ লেগে এসেছিল আম্মু। নাহিদা শিকদার বিশ্বাস করলেন না মেয়ের কথা, বরং তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মেয়েকে আপাতমস্তক চোখ বুলিয়ে বললেন, মিথ্যা বলছো? নন্দিনী এবার রেগে গিয়ে বলল, আমার সব কথাই তোমার কাছে মিথ্যে বলে মনে হয় তাই না আম্মু? তাহলে জিজ্ঞেস কেন করো? সে যাই হোক, ড্রেস চেঞ্জ করনি এখনো, মেকআপ রিমুভ করনি, ব্যাপারটা কি? তোমার স্কিনে প্রবলেম হবে না? নন্দিনী কিছু বলল না। তিনি মেয়ের চোখের ওপর চোখ রেখে বললেন, আর তোমার বিছানা এমন এলোমেলো কেন? মনে হচ্ছে তোমার বেডের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। রুম থেকেও কেমন একটা ম্যানলি স্মেল পাওয়া যাচ্ছে। নন্দিনী ঘাবড়ে গেল। কিছু শোনার অপেক্ষা না করে বললেন,
দ্রুত ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে আমার রুমে এক্ষুনি আসো। তোমার সাথে ব্রাইডাল জুয়েলারি নিয়ে আর্জেন্ট কথা আছে। বলেই আবারও বেডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। সারা রুমে চোখ বোলাতেই দেখলেন ব্যালকনির ডোর খোলা, পর্দাগুলো দুলছে। নন্দিনী ঘাবড়ে গেল আবারও। তিনি মেয়ের দিকে ফের তীক্ষ্ণ দৃষ্টিপাত করে কিছু একটা বুঝলেন। মেয়ের শরীর থেকেও কেমন একটা ম্যানলি স্মেল আসছে। তিনি চলে গেলেন। এছাড়াও সেদিনের পর থেকে তো মেয়ের উপর এখন আর তেমন একটা বিশ্বাস নেই। চোখেই রাখেন মেয়েকে, তবু ওনার চোখকে ফাঁকি দিয়ে মেয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। দ্রুত এর ইতি টানবেন। নব্য যুগল দম্পতির মধু রাতকে আরেকটু মধুময় করতে শেষ রাতের দিকে মায়াবী চাঁদটা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। মেঘরাজ পুত্রের আহ্বানে বৃষ্টি ঝরল একাত্ম, আর তাতে বৃষ্টিসিক্ত জয়ী কামিনী বেলি আর হাসনা হিনারা তীব্র সুগন্ধি ছড়িয়ে নুয়ে পড়ল। বৃষ্টিস্নাত দোলন চাপা আর কাঁঠালি চাপারও হিমেল হাওয়ায় তের করে কেঁপে উঠে তীব্র সুগন্ধি ছড়ালো সমুদ্রময় বাতাবরণ জুড়ে। ফুলেদের মন মাতানো তীব্র সুগন্ধি আর বর্ষণের মৃদু শীতলতায় ভরে উঠল সমগ্র ধরণীময়। আদিত্যের মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে রয়েছে। দুজনে এতটা কাছাকাছি আসার পরেও সে বারবার নন্দিনী তাকে গত রাতের মতোই ওভাবে ফিরিয়ে দেওয়ার এবং দ্বিতীয়ত ফারার কারণে রাগে গজগজ করে কাউকে কিছু না বলে বাসার সবাইকে হসপিটালে রেখে বৃষ্টিতে ভিজে ভোর রাতেই সে নিজে একাই বাসায় ফিরে এলো। দীর্ঘ সময় ব্যয় করে হট শাওয়ার নিয়ে বিতৃষ্ণ মনে অতৃপ্ত দেহে কমফোর্টের মুড়িয়ে লম্বা একটা ঘুম দিল। নন্দিনীদের বাসা থেকে বেরিয়ে আদিত্য তখন রায়হানকে নিয়ে কনভেনশন সেন্টারে পৌঁছাতেই দেখল সেন্সলেস অবস্থায় একটি মেয়ে একটি রুমে পড়ে আছে। ড্রেস আপ এবং সাজসজ্জা বলে দিচ্ছে এটা ফারাব। ততক্ষণে ফারাবি সহ আহসান সাহেব, আফতাব সাহেবও এসে পৌঁছালেন ঘটনাস্থলে। ফারাকে এই অবস্থায় দেখে ওনারা হসপিটালে ভর্তি করলেন। এর আরও ঘন্টাখানেক পর ফারা সেন্স ফিরল। আফসানা আফরোজা চৌধুরী কিছু জিজ্ঞেস করলো, ফারা কারো সাথে কোনো কথা বলল না, সবটা সময় চোখ বুঝে রইল। এর পরের দিন খুব স্বাভাবিক ছিল ফারা এবং চৌধুরী পরিবার। সকাল 11টার দিকে হসপিটাল থেকে ফারাকে ডিসচার্জ দিলে বাসায় নিয়ে আসা হয়। এরপর একে একে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে এসে নানান রকমের আজে বাজে কটু মন্তব্য করে খোঁচাতে লাগলো। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ফারা মানসিকভাবে ভেতর থেকে আপসেট হয়ে পড়ল। মেহরাবকে বিয়ে করতে চায়নি, এটা ধ্রুব সত্য, কিন্তু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের ছি মার্কা কথাবার্তা শুনে ফারা বিপর্যস্ত হয়ে একসময় হাতে শিরা কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করলো। এতে বাসা সবাই ঘাবড়ে গিয়ে ফের দ্রুত হসপিটালাইজ করে ফারার কৃতকর্মে চিন্তিত হয়ে পড়েন চৌধুরী পরিবারের সবাই। অতঃপর পরিবারের মান সম্মান এবং ফারার কথা ভেবে আহসান সাহেব সকলের অগোচরে হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিয়ে নিলেন একাই। আফতাব সাহেবকে এই বিষয়ে জানালেন না। তিনি বললেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন ভাইজান, এতে আমার কোনো আপত্তি নেই। নিঃসন্দেহে আদিত্য খুব ভালো ছেলে। অতঃপর আহসান সাহেব জরুরিভাবে বাসার সবাইকে ফারার কেবিনে ডেকে পাঠালেন আদিত্যকেও। হসপিটাল থেকে বাবার জরুরি তলব এবং ফারার সুইসাইড অ্যাটেম্প্ট করার খবরটি পেতেই আদিত্য ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করে বিচলিত হয়ে হসপিটালে এসে ফারার কেবিনে ঢুকতেই চমকে গেল। কেবিনে ফারাবি আর অদিতি বাদে বাসার সকলেই উপস্থিত। পাশে একজন হুজুর বসে কিছু লিখতে ব্যস্ত, সম্ভবত কাজী সাহেব। আদিত্যের মনে সন্দেহের দানা বাঁধল। ছেলের উপস্থিতি টের পেতেই আহসান সাহেব গম্ভীর স্বরে বললেন, এসেছো? জি বাবা। নিজের পাশে চেয়ারের দিকে ইশারা করে বললেন, ঘাড়তারামি না করে এখানে বসো, তোমার সাথে জরুরি কথা ছিল। আদিত্য বসল না, নিরেট কণ্ঠে বলল, বলুন। আহসান সাহেব লম্বা একটা শ্বাস ফেললেন, ঘনিতা না করে বললেন, তোমাকে না জানিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি আদিত্য। আদিত্য কপাল কুঁচকেই বলল, কিসের এডিকশন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং ফারার খবর নিশ্চয়ই শুনেছ। তাই আমি ডিসিশন নিয়েছি, চৌধুরী পরিবারের মানব সম্মান রক্ষার্থে ফারাকে তুমি এই মুহূর্তে বিয়ে করবে। কথাটা শুনতে আদিত্যের মাথায় যেন বাজ পড়ল। আদিত্য বাবা মা সহ সকলের দিকে এক পলক তাকিয়ে ফারার দিকেও তাকালো। ফারা আধা সাওয়া হয়ে মাথা নিচু করে রয়েছে, হাতে ব্যান্ডেজ, সেরা পথে স্যালাইন। দুই পাশে আফসানা এবং আফরোজা চৌধুরী বসে আছেন। আফতাব সাহেবও নির্বিকার হয়ে বসে আছেন ভাইয়ের পাশে। কারো মুখে কোনো শব্দ নেই। আদিত্য নিজেকে সামলে বলল, আপনি কি বলছেন? আপনার মাথা কি ঠিক আছে বাবা? ঠিক আছে, দেখেই বলছি। তাছাড়া তোমার বয়স এখন 36 প্রায়। বিয়ের বয়স বলা যায় শেষ। যত মেয়ে দেখাচ্ছি কাউকেই তোমার পছন্দ হচ্ছে না।
বিয়ে ঠিক করলেও তুমি কোনো কারণ ছাড়াই ক্যান্সেল করে দিচ্ছ। এছাড়াও আমার জানা মতে তোমার কোনো পছন্দ নেই। তাই এবার আমি একাই ডিসিশন নিয়েছি, ফারাকে তুমি বিয়ে করবে আজ, এখুনি এবং এই মুহূর্তেই। আদিত্য মায়ের দিকে তাকালো। আফসানা চৌধুরী মাথা নিচু করে রইলেন। ওনার মুখ বিষণ্ণ। আদিত্য বুঝলো তার মায়ের কিছু করার নেই। কি করবে? সে নিজেই নিষেধ করেছে তার পার্সোনাল এবং সিক্রেট ব্যাপারে কাউকে কোনো কথা না বলতে। যত যাই হয়ে যাক না কেন, তাই হয়তো তার মায়ের ইচ্ছে থাকলেও বলতে পারছেন না। আদিত্য ভনিতা না করে শক্ত গলায় বলল, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। আই এম সো সরি। আপনি অন্য কাউকে দেখেন। আহসান সাহেব গর্জে উঠে বললেন, কি বলতে চাও তুমি? ফারাকে যদি চৌধুরী পরিবারের মেয়ে থেকে বউ করতে চান, তাহলে পাত্র হিসেবে আপনার ছোট ছেলে আয়মানকে চুজ করতে পারেন। কি বললে তুমি? আয়মান ফারার 5 বছরের বড়। ওদের দারুণ মানাবে এবং আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে বাবা। আমার মতে পারফেক্ট একটা কাপল। আয়মান সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করে বলল, যাকে আজীবন নিজের বোনের মতো দেখে এসেছি, তাকে কি করে বিয়ে করা সম্ভব? আহসান সাহেব ছেলেদের এমন ব্যবহার দেখতে এবার চেঁচিয়ে উঠে বললেন, কোনটা ভালো আর কোনটা খারাপ সেই জ্ঞান দিচ্ছ আমাকে? আর আয়মান সাদাসিধে গাদা ছেলেটা বেরিয়ে গেল কেন? তার সাথে বিয়ে দিচ্ছি নাকি? এসব কি হচ্ছে? আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিপাত করলো বাবার দিকে। আহসান সাহেব পরোয়া না করে কাজী সাহেবকে বললেন, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়ান জলদি। আর তুমি দ্রুত কবুল বলো, কোনো কথাই শুনতে চাই না। সেই 25 বছর বয়স থেকেই বিয়ে নিয়ে একের পর এক অনেক ড্রামাবাজি করেছ, আর না, আজই এর সমাপ্তি চাই। আদিত্য চোয়াল শক্ত করলো। কাজী সাহেবকে থামিয়ে দিয়ে বাবাকে বলল, আপনি একে একে এত বড় একটা ডিসিশন নিয়েছেন, ভালো কথা। আমার মতামত নিয়েছেন? তোমার মতামত নেওয়ার কি আছে? মানে? চৌধুরী বংশের বড় মেয়ে ফারা, কোন দিকে কমতি আছে তার? রূপে, গুণে, স্বাস্থ্যে, শিক্ষা দীক্ষায়, আচার আচরণে কোন দিকে কমতি বলো? আর তোমার মতামত নিতে হবে মানে? জীবনটা আমার, আপনার নয়। আর জীবনটা কোনো পুতুল খেলাও নয় যে আপনি হুট করে আপনার মন মর্জি মতো যা ডিসিশন নেবেন তাই হবে। আমার মতামতের যেহেতু কোনো প্রয়োজন নেই, সেহেতু আমাকে এখানে কবুল বলার জন্য ডেকে পাঠালেন। তুমি আমার মুখের উপর বেয়াদবি করছো আদিত্য। আপনি কিভাবে পারলেন বিয়ের মতো এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিতে? আমাকে জিজ্ঞেস করেছেন এতে আমার মত আছে কিনা, কিংবা আমি কাউকে পছন্দ করি কিনা? কেবল আপনার ডিসিশন আপনার ইচ্ছে হলো যে আমার উপর চাপিয়ে দিলে হবে? আমাকে মানুষ বলে মনে হয়নি আপনার? আমার পরিবারের মানুষ সম্মানের চাইতে তোমার মতামত বেশি হয়ে গেল। আপনার মান সম্মানের চেয়েও যেহেতু আমার মতামতের কোনো গুরুত্ব নেই, সেহেতু আমাকে এখানে কবুল বলার জন্য ডেকে পাঠালেন। আপনার মান সম্মানকে বলুন না কবুল বলতে। আহসান সাহেব চোয়াল শক্ত করে বললেন, আদিত্য, আমাকে রাগিও না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমায় কঠোর হতে বাধ্য করো না। আমার তো এখন মনে হচ্ছে আমি আপনার কেউই ছিলামই না। পরিবারের মান সম্মানই আপনার কাছে সব ছিল। ছেলের কথাকে আমলে না নিয়ে কাজী সাহেবকে আবারও বিয়ে পড়াতে বললেন। ছেলে কতক্ষণ এভাবে যুদ্ধ করবে? এর চেয়ে বরং বিয়ে হয়ে গেলে সব শান্ত হয়ে যাবে ঝড়ের মতো। আফসানা চৌধুরী মাথা তুলতে পারলেন না। কাজী সাহেব বিয়ে পড়তে নিতেই আফসানা চৌধুরী দিশেহারা হয়ে স্বামীকে কিছু বলতে নেবেন, তার আগে আহসান সাহেব থামিয়ে দিয়ে বললেন, এখন কোন কথা শুনতে ইচ্ছুক নই আফসানা, তোমার ছেলেকে কবুল বলতে বলো। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল। ফারাকে কবুল বলতে বলল। ফারা ভারত দৃষ্টিতে তাকালো আদিত্যের দিকে। আদিত্য তাকিয়ে রইল। ফারার মনে হচ্ছে আদিত্য এক্ষুনি তাকে গলা টিপে মেরে ফেলবে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে বারবার কবুল বলার জন্য তাড়া দিলেন। ফারাকে চুপ থাকতে দেখে আহসান সাহেব চেঁচিয়ে উঠে বললেন, ফারা কবুল বলছো না কেন? দেখতে পাচ্ছ না সময় নেই? ফারা থতমত খেয়ে কম্পিত গলায় পরপর 3 বার কবুল বলে ফেলল। আদিত্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ফারার দিকে। সবকিছু জেনে শুনেও ফারা কবুল বলে ফেলবে, এটা আদিত্যের কাছে ছিল অপ্রত্যাশিত। নির্বিকার হয়ে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আহসান সাহেব তাড়া দিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন? কবুল বলো। ছেলেকে এখনো নির্বিকার থাকতে দেখে আহসান সাহেব ভীষণ ক্রোধ জন্মালো। চেঁচিয়ে উঠেই বললেন, বেশি বাড়াবাড়ি করো না আদিত্য, আমার মান সম্মান সবার আগে। দ্রুত কবুল বলো, সময় বয়ে যাচ্ছে। আদিত্য বাবার সামনে এসে দাঁড়ালো। তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছেলে চাইতে মান সম্মান আগে? হ্যাঁ, এই মুহূর্তে আমার পরিবার এবং পরিবারের মানুষগুলোর মানসম্মান সবার আগে।
কথাটা শুনতেই পাশে থাকা চেয়ারটায় লাথি একটা মারল আদিত্য। ফারা ভয় পেয়ে জড়সড় হয়ে তার মায়ের এক হাত খামচে ধরল। আহসান সাহেব ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না, বরং ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের দিকে আদিত্যকে এগিয়ে আসতে দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল ফারার। আদিত্য দাঁত মুখ খিচিয়ে বলল, আমাকে বিয়ে করার তোর এতই শখ? ফারা ভয়ার্থ দৃষ্টিতে তাকালো। আকস্মিক ফারার দু বাহু শক্ত করে চেপে ধরে বলল, তোকে না পরশু রাতে আমি বলেছি আমি ম্যারিড, আমার ওয়াইফ রয়েছে। কথাগুলো তোর কানে যায়নি? কথাটা শুনতেই এক কেবিনে সবাই চমকালো। আহসান সাহেব রিয়াক্ট করতে ভুলে গেলেন। ফারা কোকিয়ে উঠল ব্যথায়। কি হলো, উত্তর দে। তাহলে কবুল বললি কেন? ফারা এবার সাহস করে বলল, তুমি ম্যারিড তা জানি, তোমার বউয়ের সাথে বাসর করেছো তাও জানি, বাসর করে বউয়ের গোপন বস্ত্রগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছো তাও জানি। জানলে কবুল বললি কোন মুখে? তুই তুই না হায়ার এডুকেটেড। তুমি 100 বার ম্যারিড হলেও, তোমার 100টা বউ থাকলেও, তুমি 100 বার বাসর করলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সব মেনে নিয়েও সতীনের সাথে সংসার করতে রাজি, যদি তোমার কোনো সমস্যা না হয়। ফারার এমন শক্ত কথায় আদিত্য অবাক হলো। ফের অবাক হলো প্রতিটি মানুষ। এইসব কি বলছে এরা দুজন? হঠাৎ ফারা চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, তোর অনেক শখ সতীনের সাথে সংসার করার? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আমার আপত্তি না থাকলে তোমার এত আপত্তি কিসের? কবুল বলো, আমাদের অর্ধেক বিয়ে তো হয়েই গেছে। আদিত্য অবাক হলো ফারার দুঃসাহসিকতায়। কি বলছে এই মেয়ে? ফারাকে ছেড়ে হঠাৎ কাজী সাহেবের রেজিস্ট্রার বইটা নিয়ে ওই পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ফারার মুখে মেরে বলল, তোর বিয়ের শখ তাই না? সতীনের সাথে সংসার করার শখ তাই তো? অর্ধেক বিয়ে হয়ে গেছে তাই না? নে তোর বিয়ে, সতীন, সংসার আর কবুল। বলেই এবার দু হাতে শক্ত করে গলা চেপে ধরে বলল, আজ তোকে মেরেই ফেলবো নির্লজ্জ মেয়ে কোথাকার। এতদিন জানতাম নারীদের প্রথম শত্রু পুরুষ হয়, আর আজ জানলাম নারীদের প্রথম শত্রু সবসময় নারীরাই হয়, পুরুষ নয়। এক নারীর ভালো অন্য নারীর সহ্য হয় না, তেমনি তুইও। আই হেইট ইউ। বলেই আরো জোরে শক্ত করে গলা চেপে ধরল। ফারা কাঁদতে লাগলো সমানে। আদিত্যের এমন অপ্রত্যাশিত আচরণে প্রতিটি মানুষ স্তব্ধ, বিমূঢ় এবং বাকরুদ্ধ। কি হচ্ছে এসব? সবই তাদের মাথার ওপর দিয়ে গেল। কথাগুলো বলেই ফারাকে একটা আঁচড় মারল আদিত্য। ফারা ব্যথা পেয়ে বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আহসান সাহেব তাজ্জব বনে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কি হলো, কি বললো? কিছুই বোধগম্য হলো না ওনার। আর ছেলে ম্যারিড হলে, ছেলের ওয়াইফ থাকলে বিয়ে পড়ানোর পূর্বে এত কাহিনী না করে চট করে এই কথাটা বললো না কেন ঘাড়তেরা ছেলেটা? আর বউ কোথায়? বিয়ে যদি করেই থাকে তাহলে এটা হাইড করার কি হলো? মেয়েটা যেমন ঘরেরই হোক না কেন, তিনি তো মেনে নিতেন। তিনি তো অন্য বাবাদের মতো এতটাও নিষ্ঠুর কিংবা কঠোর নন ছেলে মেয়েদের পছন্দ সম্পর্কে। অন্তত এইটুকু স্বাধীনতা সন্তানদের তিনি দিয়েছেন। তাহলে ছেলেটা এতক্ষণ ড্রামাবাজি না করে একটা কথা বলে দিলেই বা কি হতো? আর কাকেই বা বিয়ে করলো ঘাড়তারা ছেলেটা? কে সেই মেয়ে যার এত ধৈর্য শক্তি এই ঘাড়তারা ছেলের বউ হয়েছে? সেই মেয়ের ধৈর্য শক্তির তারিফ তো করতেই হয়। ছেলের তো আবার হয়তো ভুল বোঝার বদ অভ্যাস রয়েছে। মস্তিষ্কের স্নায়ুকোষে সার্কেলের মতো প্রশ্নগুলো ঘুরপাক করতে লাগলো অসহ্য যন্ত্রণা হয়ে। মেহেরাব ফাল্গুনের রিসেপশনের দিন আজ দুজনকে খুব হাসি খুশি দেখাচ্ছে। মনেই হচ্ছে না যে তাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আর তা দেখে অনেকেই আড়ালে আবটালে কানাঘুষোও করতে লাগলো। তত্রক চৌধুরী পরিবার এবং মফিদুল ইসলামের পরিবারকেও খুব স্বাভাবিক দেখালো। নিয়ম নীতি সবকিছুই সুষ্ঠুভাবে পালন করা হলো উভয় পরিবারের পক্ষ থেকে। আয়োজনে কোনো কিছুরই কমতি ছিল না। আজ অদিতি তানভিকেও খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল। নন্দিনীকেও আজ একটি হোয়াইট প্রিন্সেস গাউনে এবং হালকা পাতলা কিছু ডায়মন্ডের জুয়েলারিতে দেখা গেল। আজ সবটা সময় মায়ের সাথে দেখা গেল নন্দিনীকে। তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন মেয়ের ওপর। একটা সময়ের জন্য হাত ছাড়েননি মেয়ের। রিসেপশনে দেখা গেল ওয়াসিফের পরিবারকেও। মফিদুল ইসলামের আত্মীয় হন বিধায় ওয়াসিফের পরিবারও ইনভিটেশন কার্ড পেয়েছেন। এছাড়াও আজ খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল ওয়াজিহা আর জাফরিনকেও।
রিসেপশনে আসার পর থেকে রায়হান ফারাবিকেও দেখা গেলেও আদিত্যকে দেখা গেল না। তীর্থের চাতক পাখির ন্যায় তৃষ্ণার্থ নন্দিনী বারবার এদিক সেদিক তাকালেও আদিত্যের টিকিটিও দেখতে পেল না। নন্দিনী হতাশ শ্বাস ফেলল। ভাবলো কাল হয়তো ওভাবে ফিরিয়ে দেওয়ায় আদিত্য অপমানিত বোধ করে তার উপরে এখনো রাগ পুষে রেখেছে। তা ভেবেই নন্দিনীর প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ কাঙ্ক্ষিত মানুষটিকে হোয়াইট কালারের স্যুট প্যান্টে দেখতেই নন্দিনী তার মাকে ওয়াশরুমের কথা বলে এগিয়ে গেল। মানুষটা একটা জায়গায় অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে ধুমায়িত শলাকা টানছে। জায়গাটা নির্জন হওয়ায় নন্দিনী সুযোগ বুঝে হঠাৎ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। চমকে গেলেও মানুষটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বোঝার চেষ্টা করলো ব্যাপারটা ঠিক কী হচ্ছে তার সাথে। শক্ত করে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে দু চোখ বুঝে নন্দিনী বলল, সরি আদিত্য, আই এম রিয়েলি সো সরি কাল রাতের জন্যে। আপনি এতটা রাগ করবেন আমি না সত্যি বুঝতে পারিনি। কোনো প্রত্যুত্তর এলো না, বরং মানুষটা থমকে দাঁড়িয়ে রইল। নির্বিকার থাকতে দেখে নন্দিনী আবারও বলল, আদিত্য, কাল রাতের জন্য আপনি এখনো রেগে আছেন? প্লিজ কথা বলুন না আদিত্য। এইবারও সারা শব্দ পাওয়া গেল না। নন্দিনী আবারও বলল, আদিত্য, আমি অসুস্থ ছিলাম তাই আপনাকে গভীরভাবে টানিনি আমি কাছে। আমি সত্যি বলছি, বোঝার চেষ্টা করুন প্লিজ। তবুও রেগে থাকবেন না। ভুলবো যে রেগে থাকলে আমার সত্যি কষ্ট হয়। আই মিস ইউ আদিত্য। আমার ফোন কেন পিক করেননি আপনি? কল ব্যাকও কেন করেননি আপনি? এতগুলো কথা বলার পরেও মানুষটার কোনো প্রত্যুত্তর নেই। নন্দিনী হঠাৎ ছেড়ে দিয়ে মানুষটাকে ঘুরিয়ে কোনো দিকে না তাকিয়ে উন্মাদের ন্যায় ঝুঁকে ঝাঁপিয়ে পড়ল। নন্দিনীকে দেখতেই মানুষটা নির্বাক হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অজান্তেই দুই চোখ বুঝে ফেলল। তবে নন্দিনীকে জড়িয়ে ধরল না। এক হাতে এখনো জলজল করে জ্বলছে ধুমায়িত শলাকিটি। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো উঠছে আঁকা বাঁকা হয়ে। নন্দিনী আবারও বলল, আদিত্য, আপনি এখনো চুপ করে থাকবেন? সরি বললাম না। এত অভিমান কেন আপনার? আপনি কখনোই আমার প্রবলেমগুলো বুঝতে চান না। কেন এমন করেন আপনি? বলেই বুকের মধ্যে নাক মুখ ঘষতে লাগলো আদরে বেড়াল ছানার মতো। মুহূর্তে মানুষটার বুকের ভেতর দিয়ে সর্পিল গতিতে একরাশ উষ্ণ স্রোত বয়ে যেতে মানুষটা এক পর্যায়ে ঘুরে চলে গেল। দু চোখ বোঝা অবস্থায় হঠাৎ এক হাত চলে গেল নন্দিনীর ছোট ছোট চুলগুলোতে। একটু ঝুঁকে সুগন্ধি টেনে চুলের ভাঁজে হঠাৎ হাত ডুবিয়ে ঘুরে থেকে নীরবতা ভেঙে বলল, চুলে কি মাখো? কণ্ঠস্বর শুনতেই নন্দিনী অবাক হয়ে সরে এলো। মানুষটার দিকে তাকাতেই মানুষটাও চোখ খুলতেই ভিন্নতা পেল চোখের মণিতে। একই করণে দুজন মানুষকে চিনতে ভুল করে ফেলল নন্দিনী। কে বলবে এরা একই করণের একই চেহারার আলাদা দুজন ব্যক্তি? মুহূর্তেই আশ্চর্যরূপী শালুক ফুলের মতো চোখ দুটো ডাগর ডাগর হয়ে তীর তীর করে দোলন চাপার ন্যায় নড়ে উঠল। চিকন পাতলা গোলাপি ঠোঁট দুটো অস্ফুট স্বরে কম্পিত গলায় বলে উঠল, আয়মান। আয়মান মৃদু হাসলো। নন্দিনী বিব্রত বোধ করে আমতা আমতা করলো। এটা সে কি করে ফেললো? আদিত্য ভেবে আয়মানকে জড়িয়ে ধরলো আর ওইভাবে সিক্রেট কথাগুলো বলে ফেললো। মানুষটা এখন কি ভাববে তাকে? সেই যাই হোক, মানুষটাকে সেম আদিত্যের মতোই লাগছে, তবে চোখের মণিগুলো ছাড়া। নন্দিনী আয়মানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কে বলবে এটা আয়মান? নন্দিনী কেঁপে কেঁপে উঠল। গরম গারণে সবই আদিত্যের মতন, পার্থক্য শুধু চোখের মণি। মনেই হয় না এটা আয়মান। হায়দ্রাবাদেও আদিত্যের যখন ডক্টর সেজে তার কেবিনে তার মায়ের সামনে দিয়ে দেখা করতে যেত তখন কালো মনের লেন্সে ইউজ করত। সেম সেই রকম লাগছে এখন। আয়মান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। ভাবতেও পারেনি জীবনে কখনো এমন দিন আসবে নন্দিনী তাকে স্বেচ্ছায় জড়িয়ে ধরবে, আদিত্য ভেবে সরি বলবে, ছোট আদুরে বিড়াল ছানার মতো করে প্রশস্ত বুকের মধ্যে নাক মুখ ঘষবে। তার ভাইকেও নিশ্চয়ই এমনটা করে উন্মাদ করে দেয় মেয়েটা। কিভাবে সামলায় তার ভাই? সে নিজেই তো এতক্ষণ অনুভূতির সাগরে হাবুডুবু খেয়েছিল, চলে গিয়েছিল অনুভূতির স্বর্গে। কেমন যেন অদ্ভুত অন্যরকম লাগছে আয়মানের কাছে। একটা সুপ্ত অনুভূতি তার হৃদয়ের আলিন্দে ভোরের নির্মল হাওয়ার মতো দোল দিয়ে গেল। মেয়েটা তার বুকে মাথা রেখে হৃদ মাঝারে ভয়ঙ্কর প্রলয় তুলে দিল এক মুহূর্তেই। মাত্র কয়েকটা সেকেন্ডে তার হৃদয় তোলপাড় করে দিল। সর্বনাশী সর্বগ্রাসী মেয়েটা কিভাবে থামাবে এতদিনের এই লুকিয়ে চুরিয়ে হাহুতাশ করে বেড়ানো সর্বনাশায় প্রলয়, এই মহাপ্রলয়ঙ্কারী তাণ্ডব। বুকের ভেতরের হাওয়া তাণ্ডবীয় লীলা খেলা হাঁসফাঁস করে জিয়ে উঠল মিয়ে থাকা পুরুষালী সত্তা। আয়মান নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাদকময় কণ্ঠেই বলল, শরীরে কি মাখো? সম্বিত ফিরতে নন্দিনী ছিটকে দূরে সরে গিয়ে কম্পিত গলায় বলল,
সরি, আসলেই। আদিত্য ভাইয়া ভেবেছো তাই তো? বলেই গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো নন্দিনীর দিকে। হোয়াইট কালারের প্রিন্সেস গাউন এবং ডায়মন্ডের জুয়েলারিতে অনন্য লাগছে মেয়েটাকে, যেন স্বয়ং সন্ধ্যা তারা নেমে এসেছে তার সামনে। আয়মানের হার্টবিট ফাস্ট হলো। মেয়েটা যেই রকম সুন্দরী সেই রকম সুন্দর পোশাক তার। পোশাকটি দেখে মনে হচ্ছে তার রূপের সঙ্গে ম্যাচ করে কোনো নিপুণ শিল্পী এটি তৈরি করেছেন। মনে হচ্ছে স্বয়ং রাজকুমারী। অদিতি নন্দিনীকে ঠিক বলে রাজকুমারী নন্দিনী। তার বাবা যে বলে বারবিডল, আসলেই ঠিক। বারবিডলের থেকেও কম সুন্দর নয় মেয়েটা। আয়মান আপাতমস্তক মাদকময় দৃষ্টি বোলালো। বর্ষার এক পশলা হঠাৎ ঝুম বৃষ্টির মতো মুগ্ধ হলো। আয়মান কেন যেন চোখ ফেরাতে পারছে না। আবারও প্রেমে পড়ে গেল নন্দিনীর। আয়মানকে তার দিকে মোহাবিষ্ট নয়নে তাকিয়ে থাকতে দেখে সারা শরীর শিউরে উঠল নন্দিনীর। তাকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতে হঠাৎ ওয়াজিহা আর জাফরিন এগিয়ে এসে বলল, নন্দিনী, তুই এখানে? ভাইয়া তোকে ডাকছে। ওয়াসিফের কথা শুনতেই নন্দিনীর মেজাজ বিগড়ে গেল। আপদটা আবার কোত্থেকে এলো? এর চাইতে আয়মানের সামনে বিব্রত হওয়াটা বোধহয় আরও ভালো ছিল। ওয়াজিহা আয়মানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। হ্যান্ডসাম সুদর্শন একটা পুরুষ, শরীর থেকে তেতো কোলনের মাদকময় দারুণ সুগন্ধি ছড়াচ্ছে। আয়মান নন্দিনীর দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল। পলক নড়ছে না তার। ওরা নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে গেল। আয়মান মোহমুগ্ধ নয়নে সেই দিকে তাকিয়ে রইল। ওয়াসিফ গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে। পাশে নাহিদা শিকদারকে দেখা গেল হাস্যোজ্জ্বল মুখে। মেয়েকে দেখতেই বললেন, ওয়াসিফের সাথে যাও মামনি। কোথায়? 1 ঘন্টার মতো ঘুরে আসো। বাসায় থেকে থেকে বোরিং ফিল করছিলে, ওয়াসিফের সাথে গেলে ভালো লাগবে। ওয়াসিফের ঠোঁটের বাঁকা হাসিটা দেখতে নন্দিনী তার মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি কোথাও যাব না আম্মু, আমি বাসায় ফিরবো। নন্দিনী, আমি ওয়াসিফের সাথে কমফোর্ট ফিল করি না আম্মু। আর কোনো কথা বলতে না দিয়ে ওয়াসিফ জোর খাটিয়ে নন্দিনীর হাত ধরে টেনে গাড়িতে তুলে গাড়ির ডোর লক করে দিল। দূর থেকে আড়ালে দাঁড়িয়ে সে দৃশ্য দেখলো আয়মান। ওয়াসিফ গাড়িতে বসতে গাড়ি ছুটে চলল গন্তব্যে। নন্দিনীর নিজেকে খুব অসহায় লাগলো। দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। আজ আদিত্যও নেই। এ ওয়াসিফ কোথায় নিয়ে যাচ্ছে তাকে, কি করবে কে জানে। নন্দিনীর বুক ফেটে ডুকরে কান্না এলো। একটা অধিকার থাকার পরেও কেন আদিত্য এতটা উদাসীন? কেন এখনো তার কাছে তাকে নিয়ে যাচ্ছে না? কেন এত গা ছাড়া ভাব? কেন সে সম্পর্কটাকে মূল্যায়ন করছে না? কেন এমন খামখেয়ালিপনা করছে সম্পর্কটাকে নিয়ে? তার কি ইচ্ছা নেই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার? তাহলে জোরালো কেন নিজের সাথে? এমন তো নয় যে মানুষটার পরিবার মানবে না কিংবা মানুষটার সামর্থ্য নেই তাকে ভালো রাখার মতো। সবই তো আছে। তাহলে এমন পরগাছার মতো দূরে সরিয়ে রাখার মানে কি? ফিজিক্যাল রিলেশনই সব? কতদিন সে নিজেকে এইভাবে রক্ষা করবে? আর কতদিন নিজেকে? আর ভাবতে পারল না কিছু। ওয়াসিফ গা ঘেঁষে বসলো। মতলব যে খারাপটা বোঝা যাচ্ছে। আজ যদি ওয়াসিফ এই রাতের বেলায় অনাকাঙ্ক্ষিত কিছু করে বসে তাহলে আদিত্যকে কি জবাব দেবে সে? কেন আদিত্য তাকে বুঝতে চায় না? সবসময় ভুল বুঝে কেন ছেড়ে চলে যায়? এটা কেমন ভালোবাসা? কেন সেই মানুষটার প্রেমে পড়লো? আর কেনই বা মানুষটা তাকে জোর জবরদস্তি এবং ব্ল্যাকমেইল করে তার নিজের সাথে জড়ালো? নন্দিনী আর কিছু ভাবতে পারছে না। মাথা ব্যথা শুরু হলো হঠাৎ। জলপ্রপাতের ন্যায় অশ্রুজল গড়াতে লাগলো চিবুক বেয়ে। হঠাৎ নন্দিনীকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল ওয়াসিফ। নন্দিনী ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। নন্দিনী ভেবেছিল সেদিনের এমন জন্মের রামধুলাই খাওয়ার পর ওয়াসিফ হয়তো ভালো হয়ে যাবে। লজ্জা থাকলে তার সামনে আর কখনো আসবে না, আর কখনো বাজে আচরণ করবে না, কিংবা তাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টাও করবে না। কিন্তু তার সকল ধারণাকে ভুল প্রমাণ করে ওয়াসিফ এখনো তার সেই আগের আচরণেই বহাল রয়েছে। এমন ছোটাছুটি করছো কেন জান? ছাড়ো আমায়। আজ তোমাকে খুব ভর দেখাচ্ছে জান। নন্দিনী দাঁত মুখ খিঁচল। আজ যদি ভুল করে কিছু একটা হয়ে যায় আমায় কিন্তু একদম দোষ দিতে পারবে না জান। সব দোষ তোমার, বুঝেছো? কারণ তুমি অতিরিক্ত সাজসজ্জা করেছো। এখন নিজেকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। নন্দিনীর বুক কেঁপে উঠল। ঠিক এতক্ষণ সে এই ভয়টাই পাচ্ছিল। নন্দিনী ছোটার চেষ্টা করলো। ওয়াসিফ আরেকটু নিবিড়ভাবে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ চিবুক তুলেই বলল, এত সুন্দর কেন তুমি? যতই দেখি ততই ফিদা হয়ে যাই।
কি জাদু আছে তোমার মাঝে? ছাড়ো ওয়াসিফ। ওয়াসিফ আমলেই নিল না, মাদকময় কণ্ঠে বলল, এত সুন্দর হতে কে বলেছে তোমায়? তুমি ছাড়বে আমায়? একদম না বেবি। বলেই আরেকটু ঘনিষ্ঠ হলো। নন্দিনীর জেদ চাপলো মাথায়, ক্রোধান্বিত গলায় বলল, ছাড়ো বলছি, না তো ভালো হবে না কিন্তু। কি করবে জান? ছাড়ো ওয়াসিফ, নয়তো চিৎকার করে পুলিশ ডাকবো। ওয়াসিফ বাঁকা হাসলো। ফের নন্দিনীর চিবুক তুলে মাদকময় কণ্ঠে বলল, তোমার পুলিশ আঙ্কেল আমায় কিচ্ছু করতে পারবে না জান। পুলিশ তোমায় কিচ্ছু করতে পারবে না, বাট আমি তো পারবো। বলেই হাতের মধ্যে জোরে সরে এক কামড় বসাতে ওয়াসিফ আর্তনাদ করে ছেড়ে দিল। চোয়াল শক্ত করে মনে মনে বলল, আর একটু ওয়েট করো বেবি, চিরতরে তোমার দিমাগ গুঁড়িয়ে দেব, নয়তো আমিও জায়ান ওয়াসিফ শিকদার নই। এর মধ্যে ওরা একটা পার্টি সেন্টারে চলে এলো। ওয়াসিফ নন্দিনীর হাত ধরে পার্টিতে ঢুকে এক জায়গায় বসলো। নন্দিনী বিচলিত হয়ে আশেপাশে তাকালো। নানান রকমের মানুষ, মেয়েও আছে এখানে। কয়েকটা মেয়ে ড্রেস আপ দেখে নন্দিনীর গা গুলিয়ে এলো। মনে মনে বলল, এদের কি বাসায় আর কোনো ড্রেস নেই? ছি, এসব কেমন ড্রেস? উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। হঠাৎ লাইটগুলো নিভে গেল। বিস্তর জায়গা জুড়ে অন্ধকার গ্রাস করলো। আকস্মিক লাল নীল সবুজ বাতি জ্বলে উঠল। বাতিগুলোর আবছা আলোয় সবকিছু রঙিন দেখাচ্ছে। স্লো মোশনে ইংলিশ গান বাজছে। নন্দিনী চুপ করে সব দেখতে লাগলো। আগে কখনো এমন জায়গায় আসা হয়নি, তাই তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে নন্দিনী এইটুকু বুঝলো, ভালো মানুষেরা কখনো এমন জায়গায় আসবে না। ওয়াসিফের মতো যারা খারাপ তারাই আসে। ওয়াসিফ একের পর এক ড্রিঙ্ক করতে ব্যস্ত। সাথে আরো কয়েকটা লোক এসে যোগ দিল। ড্রিঙ্কের উৎকট গন্ধে বমি পাচ্ছে নন্দিনীর। এবার ভীষণ ভয় শুরু হলো তার। ভাবলো ওয়াসিফ তাকে কেন এমন জায়গায় নিয়ে এলো। তাছাড়া ওয়াসিফকে ছাড়া এখানে কাউকে সে চেনে না, আর আশেপাশের একটা মানুষকেও তার বিশেষ সুবিধার বলেই মনে হচ্ছে না। কেমন যেন গা ছমছম করছে ভয়। কিন্তু কি করবে নন্দিনী ভেবেই পাচ্ছে না। ওয়াসিফকেও ভরসা করতে পারছে না। হঠাৎ ভয়ার্থ গলায় ডেকে বলল, ওয়াসিফ বাসায় চলো, আমি টায়ার্ড, ভীষণ ভয় করছে আমার, আর এখানে থাকতে একদমই ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে আমার। ওয়াসিফ কাছে এসে নন্দিনীর চিবুক তুলে আদুরে গলায় বলল, এই তো আর একটু জান, কোনো ভয় পেও না, আমি আছি না, কিচ্ছু হবে না শোনা। নন্দিনীর খুব কান্না পেল। খুব অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন তার মা তাকে আসতে দিল এই খারাপ মানুষটার সাথে? নন্দিনীর সন্দেহ হয়, সত্যি কি নাহিদা সিদ্দিক তার আপন মা? যদি মাই হয়, তাহলে কিভাবে এত রাতে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে প্রাপ্তবয়স্ক মেয়েকে পাঠায়? কোন বিবেকে আর কোন সিকিউরিটি ছাড়াই? মায়ের প্রতি তীব্র অভিমান এবং ঘৃণা জন্মালো। ছলে ছলে করছে মায়াবী আঁখি জোড়া। ওয়াসিফ বলল, কাঁদো না শোনা, বলেছিলাম আমি আছি, ভয় নেই। তুমি আমার আম্মুকে ফোন করে বলো আমার মায়ের নিয়ে যেতে, আর না হয় তোমার ফোন দাও, আমি আমার আব্বুকে কল করি। ওয়াসিফ ঘাবড়ে গেল। নবাব সাহেব জানতে পারলে লঙ্কা কাণ্ড বাঁধাবেন। বলেছি না আমি আছি। নন্দিনী এবার চিৎকার করে বলল, আমি তোমার সঙ্গে কমফোর্ট ফিল করছি না ওয়াসিফ, তুমি একটা বাজে ছেলে, আমায় দ্রুত বাসায় নিয়ে চলো, আমার মাথা ব্যথা করছে। বলেই ওয়াসিফকে ধাক্কা মেরে বেরিয়ে যেতে নিলেই ওয়াসিফ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিতেই নন্দিনী চিৎকার করে কিছু বলতে নেবে, তার পূর্বে ওয়াসিফের রক্তলাল চোখ জোড়া দেখতে আঁতকে উঠল। কম্পিত গলায় বলল, এসব কি হচ্ছে ওয়াসিফ? ওয়াসিফ নেশার ঘুরে বুধ হয়ে ভ্রু কুচকাল। আমার আবার কি হবে আনি? তুমি এত ড্রিঙ্ক করেছো কেন? যদি খারাপ কিছু হয়ে যায় তোমার? কিচ্ছু হবে না আনি, রিল্যাক্স, আমার অভ্যাস আছে। বলেই নন্দিনীকে বসিয়ে দিয়ে আবারও বন্ধুদের সাথে ডান্স করতে করতে ড্রিঙ্কস করতে লাগলো। নন্দিনীর শরীর ভীষণ খারাপ লাগছে। এসব ভারী ড্রেস পরে এতক্ষণ থাকা যায় না। তার হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এদিকে আবার মেকআপ রিমুভ না করায় স্কিন চুলকাচ্ছে। মিউজিকের উচ্চ শব্দে নন্দিনীর মাথা ঘুরছে এবার। নন্দিনী হঠাৎ তার মাথা চেপে ধরল। গা গুলিয়ে এলো এবার। মাথা ব্যথা এবং ড্রিঙ্কের বাজে গন্ধে তার নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসতে চাইছে পেটের ভেতর থেকে। ওয়াসিফ এগিয়ে এসে নন্দিনীকে কাছে টেনে নিয়ে বলল, আরে ওকে ডার্লিং। নন্দিনী কিছুই বলল না। ওয়াসিফ এক ঝটকায় নন্দিনীকে বসা থেকে উঠিয়ে টেনে নিয়ে গেল এবং জোরপূর্বক ঘুরিয়ে ঘুরিয়ে কাপল ডান্স করতে লাগলো। হঠাৎ একটু ড্রিঙ্ক জোর করে খাইয়ে দিল। নন্দিনীর কেমন যেন লাগলো, কি বিস্বাদ। মাথাটা এবার কেমন যেন ঘুরছে, চোখে মুখে ঝাপসা দেখছে। ওয়াসিফ জোর করে আরেকটু খাওয়ালো।
এইটুকুতেই নন্দিনীর নেশা হয়ে গেল। নেশার ঘোরে নন্দিনী হঠাৎ আয়মানকে দেখে চমকে উঠল, বিড়বিড় করে বলল, আয়মান এখানে কিভাবে আসবে? বলে দু হাতে চোখ কচলাতে লাগলো। তবু চোখের সামনে আয়মানকে দেখছে। আয়মান তার দিকে তাকিয়ে আছে। নন্দিনী বলল, এ আয়মান, তুমি এখানে কি করছো? তুমিও কি আমার মতো ড্রিঙ্ক করতে এসেছো? জানো, ড্রিঙ্কস না অনেক মজা, একদম বিষাদ, একদমই মজা না, খেও না, বুঝেছো? ওয়াক। প্রত্যুত্তর এলো না। আবারও বলল, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? ওয়াসিফ বলল, কার সাথে কথা বলছো হানি? কেউ না। নন্দিনী দেখলো আয়মান একটি কর্নারের দিকে বসে সিগারেট টানছে। নন্দিনী অপলক নয়নে তাকিয়ে রইল। আদিত্যের ছায়া খুঁজছে নাকি আয়মানের ছায়া বুঝতে পারছে না নেশার ঘোরে। পরক্ষণে আবারও ভাবলো, আয়মান না কে না কে। তবু নন্দিনীর বারবার তাকাতে লাগলো। নিজের উপর এবার সে ভীষণ বিরক্ত হলো। তাছাড়া এটা যেহেতু বিজনেসম্যানদের পার্টি, এখানে তো সবাই আসতেই পারে, তেমনটাই তো বললো ওয়াসিফ। কিন্তু আয়মান তো ডক্টর, সে এখানে কেন এলো? আচ্ছা, আয়মান কি খারাপ ছেলে? নন্দিনী সেদিকে তাকিয়ে এসবই ভাবছে। হঠাৎ ওয়াসিফ থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল। মানুষটার দিকে হাত বাড়িয়ে ড্রিঙ্কের গ্লাস এগিয়ে দিল, কিন্তু মানুষটা নিল না, ভদ্রভাবে এড়িয়ে গেল। তার দিকে নেশাক্ত দৃষ্টি নিক্ষেপ করে সিগারেটে লম্বা একটা সুপটান দিয়ে ধোঁয়া ওড়াতে লাগলো কুণ্ডলির ন্যায়। নন্দিনী ভীষণ অবাক হলো। কুণ্ডলী পাখি এমন করে তো আদিত্য সিগারেটের ধোঁয়া ওড়ায়। এই মুহূর্তে মানুষটাকে ঠিক চিনতে পারছে না। ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু। মানুষটা হঠাৎ এক গ্লাস ড্রিঙ্কস নন্দিনীর সামনে ধরতে নন্দিনী কোনো প্রশ্ন ছাড়াই কি বুঝে যেন হঠাৎ খেয়ে ফেললো। কিন্তু টকটক লাগলো, ঠিক লেবুর জুসের মতো। মানুষটা সন্তুষ্টির শ্বাস ফেলে বাঁকা হাসলো। ওয়াসিফ একের পর এক ড্রিঙ্কস করছে। নন্দিনীকে টেনে নিয়ে আরো এক গ্লাস ড্রিঙ্কস জোরে করে খাওয়ালো। নন্দিনী হঠাৎ বমি করতে শুরু করলো। অতিরিক্ত ড্রিঙ্কস করে এক পর্যায়ে হুঁশ হারিয়ে ওয়াসিফ নন্দিনীকে জোর করে পাঁজা কোলে তুলে নিল। কিন্তু নন্দিনী আয়মান মনে করে মানুষটিকে দেখতে লাগলো। এক প্রকার জোর করে উপর তলায় যেতে উদ্যত হতে নন্দিনী হাত পা ছোড়াছুড়ি করলো। সে কিছুতেই যেতে চাইছে না, তবুও নিয়ে যাচ্ছে। ওয়াসিফের পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না কিছুতে। ওয়াসিফ আপাতত নিজের মধ্যে নেই। তার মাথায় এখন শুধু নন্দিনীকে পাওয়ার তীব্র নেশা কাজ করছে। একটা রুমের মধ্যে ঢুকে নন্দিনীকে বেডে শুইয়ে দিয়ে ডোর আটকে দিয়ে ওয়াসিফ ব্ল্যাক স্যুট বেডের ওপর ছুঁড়ে শার্টের বোতাম খুলতে খুলতে নন্দিনীর দিকে এগিয়ে এলো। ওয়াসিফকে নিচের দিকে আসতে দেখে নন্দিনীর হঠাৎ কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। হালকা হালকা নেশার ঘোরেও নন্দিনী ভাবলো, তবে কি আজ খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে? সন্ধ্যায় নবাব সাহেব স্ত্রী এবং মেয়েকে রিসেপশনে দিয়ে চলে গেলেন এয়ারপোর্টে। সৌদি থেকে হজ করে আজই দেশে ফিরেছেন নন্দিনীর দাদা দাদি। মূলত ওনাদেরকে রিসিভ করতে একা গেলেন তিনি। রাতের প্রায় 11:30 বাজে তখন। 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা পার হয়ে গেলেও ওয়াসিফ যখন নন্দিনীকে নিয়ে বাসায় ফিরছিল না, তখন নাহিদা শিকদার প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন। কারণ আরেকটু পরেই নবাব সাহেব বাসায় ফিরে আসবেন এবং সবার প্রথমে মেয়েকে দেখতে চাইবেন। নাহিদা শিকদার অস্থির হয়ে সারা বাসা জুড়ে পায়চারি করতে লাগলেন এবং একের পর এক কল দিতে লাগলেন ওয়াসিফকে। কিন্তু তার ফোনে সুইচড অফ। এতে নাহিদা শিকদার ঘাবড়ে যান, চিন্তিত হয়ে পড়েন মেয়েকে নিয়ে। ততক্ষণে প্রায় রাতের 1:45 বাজে ঘড়িতে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে বাসায় ফিরলেন নবাব সাহেব। মেয়েকে দেখতে না পেয়ে নবাব সাহেব কৌতূহলী হলেন। অন্যদিন তো বাবা কিংবা দাদা দাদিকে দেখলে মেয়ে ওনার বাচ্চাদের মতো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে, গলা জড়িয়ে ধরে কত কিছু জিজ্ঞেস করে। আর আজ মেয়ে নেই, সারা বাসা জুড়ে নিস্তব্ধতা। নন্দিনীর দাদি যান শাহনাজ খাতুন জিজ্ঞেস করলেন। নাহিদা শিকদার ঘাবড়ে গেলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, ওই তো আছে, আপনারা ফ্রেশ হন, ডিনার করবেন। আর কোনো কথা বলতে না দিয়ে সার্ভেন্টদের মাধ্যমে দুজনকে দ্রুত রুমে পাঠিয়ে দিলেন। তবে ছেলের বউয়ের প্রতি সন্দেহপ্রবণ হলেন শ্বশুর শাশুড়ি দুজনেই। এ তো আর না ভেবে ওনারা ফ্রেশ হতে চলে গেলেন। নবাব সাহেব স্ত্রীর মুখের দিকে তাকালেন। স্ত্রী শুকনো এবং থমথমে মুখে দেখেই হতভাব হাবভাব বোঝার চেষ্টা করলেন। বুঝতে পারলেন স্ত্রী হয়তো কোনো একটা বিষয় নিয়ে ঘাবড়ে আছেন। শরীর থেকে নেভি ব্লু কালারের স্যুটটা সোফার এক কোণে রেখে স্ত্রীর মুখোমুখি দাঁড়ালেন। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায় নাহিদা? নাহিদা শিকদার ভরকে গিয়ে এবার ঘেমে নিয়ে কাঁপতে লাগলেন। জমদূত সামনে, কি বলবেন এবার? ওয়াসিফকে সে কখন থেকে ফোন করছে, অথচ ছেলেটার খবর নেই। স্ত্রীকে চুপ থাকতে দেখে ধৈর্য হারা হলেন নবাব সাহেব। অন্তত সবকিছু নিয়ে মশকরা করলেও
মেয়ের বেলায় তিনি খুবই কঠোর। আবারও জিজ্ঞেস করলেন। চুপ করে আছে যে, এনি প্রবলেম? নবাব সাহেব তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। আসলে কি আসলে আসলে আমার মেয়ে কোথায়? নাহিদা শিকদার এবার আর কিছু বলতে পারলেন না। নবাব সাহেব বজ্রকণ্ঠে বাসার সকল সার্ভেন্ট সহ নন্দিনীর আম্মাদেরকেও ডাকলেন। নন্দিনীর আম্মারা মূলত ছোটবেলা থেকে যে দুজন মহিলার কাছে নন্দিনী বড় হয়েছিল ওনারাই। সবাই আসতেই নবাব সাহেব সবাইকে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায়? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলছে না। নবাব সাহেব চিৎকার করে এবার নন্দিনীর আম্মা নাহিদা শিকদারকে বললেন, নাহিদা আমার মেয়ে কোথায়? বাসায় ফেরেনি এখনো। খাদিজা বেগম মাথা নাড়লেন, ফেরেনি। অনুতাপ ফাতেমা বেগমকেও জিজ্ঞেস করলেন তিনি, একইভাবে সায় দিলেন। নবাব সাহেব সবাইকে ইশারা দিলেন চলে যেতে। স্ত্রীকে বললেন, আমার মেয়ে কোথায়? তোমার সাথে না ছিল? তুমি না হাতে হাতে রাখলে, তাহলে এখন কোথায়? স্ত্রীকে কথা বলতে না দেখে নবাব সাহেব চিন্তিত হলেন। নিশ্চিত বড়সড় কিছু হয়েছে, নয়তো নাহিদা কেন চুপ থাকবে? নাহিদা তো চুপ থাকার মানুষ নয়, একটা বললে তিনটা ফিরিয়ে দেওয়ার মানুষ। এবার তিনি অধৈর্য হয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলেন গালে। নাহিদা শিকদার ছিটকে গিয়ে সোফার সাথে কপালে ব্যথা পেলেন, সাথে সাথে রক্ত বের হতে লাগলো কপাল থেকে। নবাব সাহেব টেনে তুলে আর একটা থাপ্পড় মারলেন। এবার ঠাস করে ফ্লোরে পড়লেন, নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। টেনে তুলে গলা চেপে ধরেই বলল, আমার মেয়ে কোথায়? গলার ছড়ানোর চেষ্টা করে বললেন, ওয়াসিফের সাথে ঘুরতে গেছে। নবাব সাহেবের মাথায় বাজ পড়ল। হায় হায়, বলে কি? নবাব সাহেব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শক্ত করে চোয়াল চেপে ধরেই বলল, তুমি জানতে না ওয়াসিফ একটা বাজে ছেলে? আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছে। তাহলে আমার পারমিশন ব্যতীত কেন দিয়েছে এই রাতের বেলায়? তোমাকে না কঠোরভাবে নিষেধ করেছি, মেয়ের বয়স হয়েছে, কারোর সাথে মেয়েকে একা ছেড়ো না। যার সাথে মেয়ে কমফোর্টেবল ফিল না করে তার সাথে তো নয়, আর ওয়াসিফ বাস্টার্ডের সাথে তো নয়। তোমার কত বড় সাহস, তুমি এই কুলাঙ্গারের সাথে এই রাতের বেলা আমার মেয়েকে ঘুরতে পাঠাও? আসলে আমি বুঝতে পারিনি। তোমার চামচাদেরকে দিয়েছো মেয়ের সাথে? এবার কোনো প্রত্যুত্তর এলো না। একের পর এক অন্যায় করেই যাচ্ছে, আর তো সহ্য করা যায় না। নবাব সাহেব নিজে সর্বশক্তি প্রয়োগ করে ইচ্ছে মতো থাপড়াতে লাগলেন। গলা চেপে ধরে বললেন, আজ মেরেই ফেলবো। কেমন মা তুমি? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটোকে এত রাতে ঘুরতে পাঠাও? এই নোংরা ছেলে একবার আমার বাসায় আমার মেয়েকে রেপ করার চেষ্টা করে, সেই আমার নিষ্পাপ মেয়ের নামে অপবাদ দিয়েছে। আমার মেয়ে মরতে বসেছিল একবার, কিছুই কি মনে নেই তোমার? নাহিদা শিকদারের শ্বাস বন্ধ হয়ে গেল। নবাব সাহেবের দয়া মায়া হলো না, বলল, নিজের পেটের মেয়ের সাথে কোন মা এমনটা করতে পারে তা তোমাকে না দেখলে জানতাম না। ছি, এমন মাকে, এটা কেমন মা? ঘৃণা করি আমি তোমাকে। নাহিদা শিকদার সেন্সলেস হয়ে পড়লেন বলিষ্ঠ মানুষটার হাতের ছাপে। তা দেখে নবাব সাহেব বললেন, মরে গেলে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবো এমন কলঙ্কিনী মাকে। এই মহিলার বেঁচে থাকার দরকারই নেই। এরপর তিনি গাড়ি নিয়ে নিজেই একা ছুটলেন। এখানে সেখানে সবখানে পাগলের মতো খুঁজতে লাগলেন মেয়েকে। কোথায় নিয়ে গেছে ওয়াসিফ শয়তানটা কে জানে। পুলিশকেও খবর দিলেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।